ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রার 2025 সালের ভৌতবিজ্ঞানের 3 নম্বর স্কুলের গ্রুপ ডি এর প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ভৌতবিজ্ঞানের 3 নম্বর স্কুলের গ্রুপ ডির 4 দিকেছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-এর 1-এর দিকেছে 1 কেজি CaCO3কে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে। দেখো, CaCO3কে উত্তপ্ত হলে কী কী উৎপন্ন হয় সেই বিক্রিয়াটা আমি আগে লিখে নিচ্ছি। CaCO3কে উত্তপ্ত করলে আমি এখানে লিখে নিচ্ছি CaCO3কে উত্তপ্ত করা হলো। এবার উত্তপ্ত করার চিহ্নটা এখানে আমি দিয়ে দিচ্ছি। উত্তপ্ত করা হলো, উত্তপ্ত করলে কী উৎপন্ন হবে? CO2 উৎপন্ন হবে এবং CaO উৎপন্ন হবে। CO2 মানে কি? কার্বন ডাইঅক্সাইড। আর CaO মানে কি? ক্যালসিয়াম অক্সাইড। দেখো, তোমার বইতে কি বলা আছে যে 1 কেজি CaCO3কে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে, এটার কথা বলা আছে। তাহলে আমাদের লাগছে কি? CaCO3 এবং CO2 এই দুটো লাগছে। এবার আমি প্রথমে বার করে নেবো CaCO3-র আণবিক ভরটা কত সেটা বার করে নেবো। দেখো, প্রথমে আছে Ca, তাহলে C এর হচ্ছে 40 যুক্ত C এর হচ্ছে কত? 12। আর O3 মানে কত হচ্ছে? যুক্ত অক্সিজেনের 16টি, তাহলে 16 গুণিতক 3। এটাকে সরল করে নাও, তাহলে কত হচ্ছে? 40 যুক্ত 12 যুক্ত 16 3 48। তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে? 40 10 50 52 আর এখানে 48, তাহলে কত হচ্ছে? 100। তাহলে CaCO3-র আণবিক ভর কত? তাহলে আণবিক ভর 100। এবার তোমার বইতে কি লেখা আছে যে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে। তাহলে এখানে কিছু নেই, মানে লিখেছে 1। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কত? 22.4 লিটার। তাহলে আমি এখানে কী লিখব? 1 মোল। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কি? 22.4 লিটার। তাহলে আমি এখানে কী লিখব? 22.4 লিটার। তাহলে দেখো, আমরা এরকমই বলতে পারি 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে 22.4 লিটার CO2 পাওয়া যায়। তাহলে আমি যেটা বললাম সেটা আমি এখানে লিখে নেব। 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে কত? 22.4 লিটার CO2 পাওয়া যায়। 22.4 লিটার CO2 পাওয়া যায়। এবার দেখো, তাহলে 1 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে তাহলে কত হবে? 22.4 বাই 100 লিটার CO2 পাওয়া যায়। এবার এখানে তোমার বইতে লেখা আছে কি? 1 কেজি। তাহলে এখানে কি লিখে নেব যে 1 কেজি। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে কী লিখবো? যে 1000 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে তাহলে কী হবে? তাহলে এখানে 22.4 গুণিতক 1000 বাই 100 লিটার CO2 পাওয়া যায়। এবার আমি এটাকে কাট করে দিচ্ছি। দেখো, এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম। এবার 22.4-এর সঙ্গে 10 গুণ করলে তাহলে কত হবে? 224, মানে দশমিকটা একটা করে দিক চলে আসবে। তাহলে 224 লিটার CO2 পাওয়া যায়। তাহলে হচ্ছে কি? এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। 4-এর 1-এর অথবা প্রশ্ন কি আছে? H2SO4 এবং Z10-এর বিক্রিয়ায় 10 গ্রাম H2 প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম Z10 প্রয়োজন? এখানে লেখা আছে কি? Z10 = 65.5। তাহলে দেখে এখানে কি লেখা আছে যে H2SO4 এবং Z10-এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়। আমি আগে সেই বিক্রিয়াটা লিখে নেব। তাহলে প্রথমে আমি বিক্রিয়াটা লিখে নিচ্ছি। Z10 প্লাস H2SO4 সমান Z10SO4
প্লাস H2 উৎপন্ন হয়। তাহলে জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবার আমি এখানে আমাদের দরকার কি, জেটেন দরকার আর H2 দরকার। তাহলে আমি জেটেনের আণবিক ভরটা কত সেটা আমি আগে বার করে নেব। তো তোমার বইতেই দেওয়া আছে জেটেনের আণবিক ভর কত দেওয়া আছে, 65.5। আর H2-র আণবিক ভর কত, 1 × 2 সমান তাহলে কত, 2 গ্রাম। এখানেও আমি গ্রাম লিখে নিলাম। 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 65.5 গ্রাম জেটেন প্রয়োজন। তাহলে যেই কথাটা আমি বললাম সেই কথাটা আমি এখানে লিখে নেব। কী লিখব, যে 2 গ্রাম H2 প্রস্তুত করতে 65.5 গ্রাম জেটেন প্রয়োজন। এবার দেখো, তাহলে 1 গ্রাম H2 প্রস্তুত করতে 65.5/2 গ্রাম জেটেন প্রয়োজন। এবার তোমার বইতে কী লেখা আছে, 10 গ্রাম বলা আছে। তাহলে 10 গ্রাম H2 প্রস্তুত করতে তাহলে কত হবে, 65.5 × 10/2 গ্রাম জেটেন প্রয়োজন। এবার আমি এটাকে কাটাকাটি করে দিচ্ছি। দেখো 2 কেটে দাও, 2 × 5 = 10। তাহলে 65.5-এর সঙ্গে 5 গুণ করলে তাহলে কত হচ্ছে, 3 × 2 = 7.5 গ্রাম। তাহলে 3 × 2 = 7.5 গ্রাম জেটেন প্রয়োজন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটাই হচ্ছে অ্যান্সার। 4-এর 2 দেখেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। পরের প্রশ্ন লিখেছে চার্লসের সূত্র থেকে এর মান কিভাবে নির্ণয় করা যায়। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-এর 3 দেখেছে 60 ওয়াট এবং 40 ওয়াট বাল্বকে শ্রেণী সমবায়ে 200 ভোল্ট মেইন লাইনে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং এর কারণ ব্যাখ্যা করো। দেখো এখানে বলা আছে কি, 60 ওয়াট এবং 40 ওয়াট বাল্বকে একটা শ্রেণী সমবায়ে 200 ভোল্ট মেইন লাইনে যুক্ত করা হলো। আমি এই ছবিটা আগে এঁকে নিচ্ছি। এবার এটা শ্রেণী সমবায়ের সঙ্গে যুক্ত আছে, এটা 40 ওয়াট, এটা 60 ওয়াট। এবার এখানে 200 ভোল্ট মেইন লাইনের সঙ্গে যুক্ত করা আছে। এটা ছবিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এখানে বলা আছে কি, এই বাল্ব এবং এই বাল্বের মধ্যে কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, এর কারণটা আমাদের বার করতে হবে। দেখো প্রথমে যেটা তোমাদের বইতে বলা আছে আমি সেটা লিখে নিচ্ছি। দেখো আমরা জানি কি, ক্ষমতা মানে পাওয়ার। তাহলে পাওয়ার আমি প্রথমে 60 ওয়াট বার করব, তারপর 40 ওয়াটটা বার করে নেব। তাহলে দেখো P = এখানে কত বলা আছে, প্রথমে 60 ওয়াট, আমি 60 ওয়াটটা লিখে নিলাম। এবার কত ভোল্ট বলেছে, 200 ভোল্ট বলা আছে, আমি এখানে ভোল্ট লিখে নিলাম কত, 200 ভোল্ট। রোধটা কত সেটা আমি বার করে নেব, মানে আর সমান কত, 60 ওয়াটের বাল্বের রোধটা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এখানে কি লিখব, যে আর এখানে 60 লিখে নেব, যেহেতু 60 ওয়াট আছে 60 লিখে নিলাম, = আমরা সূত্রটা কি জানি, V²/P। আমি এর মানগুলো বসিয়ে দেবো। দেখো ভির মান কত, 200। তাহলে এখানে V² যা আছে, তাহলে আমি 200 × 200 করে নিলাম। আর পির মান কত, এখানে কত, 60 লিখে নিলাম। এবার আমি এটাকে কাটাকাটি করে দিচ্ছি। দেখো এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম। এবার আমি 2 কেটে দিচ্ছি, 2 × 3 = 6, 2 × 10 = 20 করে দিলাম। তাহলে কত হচ্ছে, তাহলে এখানে = 200 সঙ্গে 10 গুণ করলে কত, 2000 হয়ে যাচ্ছে, 2000/3 করে দিলাম। এবার আমি এটাকে ভাগ করে নিচ্ছি। তাহলে 3 × 6 = 18, 3 × 6 = 18, 3 × 6 = 18, 3 × 6 = 18, 3 × 6 = 18 লিখে দিলাম, ওহম করে দিলাম। তাহলে দেখো 60 ওয়াটের বাল্ব জ্বললে তাহলে রোধটা তাহলে কত হবে, 666.66 ওহম। এটা 60 ওয়াট বার করলাম আমি। এবার আমি 40 ওয়াটেরটা বার করব। 40 ওয়াটের রোধটা কত হবে সেটা আমি বার করে নেবো। আমি এই পাশেই করে নিচ্ছি। দেখো সেম একই রকমভাবে আমি করব। পাওয়ার কত, 40 ওয়াট করলাম। এবার ভি ভোল্টেজ কত, 200 ভোল্ট। এবার আর এর মান, রোধের মানটা কত বার করে নেবো আমি এখানে। সেম একই রকমভাবে আমি এখানে লিখব কি, আর এখানে 40 লিখে নেবো, কেন
40 ওয়াটের বাল্ব যেহেতু, তাই 40 এখানে লিখলাম, ইকুয়াল টু একই রকমভাবে আমি কী করবো, ভি স্কোয়ার বাই পি করে নিলাম। এবার ইকুয়াল টু ভি মানে কত, 200। তাহলে আমি কী করবো, যে 200 গুণিতক 200 করে নিলাম, কেন কি যেহেতু স্কোয়ার আছে তাই 200 গুণিতক 200 করলাম। আর নিচে পি মানে কত আছে এখানে, পিটা হচ্ছে 40 ওয়াট, তাহলে 40 এখানে করে নেব। তাহলে দেখো এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম, 2 কেটে দাও, 2 2 4 হয়ে গেলো। আচ্ছা 4 5 20 করে দাও একসঙ্গে, 4 5 20 হয়ে গেলো। তাহলে কত হচ্ছে, 20 5 এখানে যেহেতু 200 আছে তাহলে 5 2 10 হয়ে গেলো, আর দুটো শূন্য বসে তো, তাহলে 1000। তাহলে কত হলো, 1000 ওহম। তাহলে দেখো 40 ওয়াটের বাল্বের রোধটা তাহলে কত হলো, 1000 ওহম। আমরা কি জানি, যার ক্ষমতা যত বেশি হবে তার রোধ তত কম হবে, এবং যার ক্ষমতা যত কম হবে তার রোধ তত বেশি হবে। তাহলে 40 ওয়াটের বাল্বটি তাহলে বেশি উজ্জ্বল হবে। তাহলে এখানে তোমরা কি লিখবে, তোমরা লিখবে জুলের সূত্র অনুসারে এইচ ভ্যারিজাজ আর, যেখানে আই ও টি স্থির, লিখে নেবে এরকম। এবার তোমরা লিখেছো অতএব, যেই কথাটা বলেছিলাম আমি সেই কথাটা তোমরা লিখে নেবে, যে যার ক্ষমতা মানে পাওয়ার, যার ক্ষমতা যত বেশি হবে তার রোধ তত কম হবে, এবং যার ক্ষমতা যত কম হবে তার রোধ বেশি হবে। তাহলে দেখো 40 ওয়াটের বাল্বের তাহলে কি রোধ বেশি হবে, তাহলে এখানে কি বললাম, যে যার ক্ষমতা যত বেশি হবে তার রোধ তত কম হবে, এবং যার ক্ষমতা যত কম হবে তার রোধ বেশি হবে। তাহলে 40 ওয়াটের বাল্বের তাহলে কী হবে, 40 ওয়াটের বাল্বের রোধ বেশি হবে। তাহলে তাহলে সেই কথা লিখে নেব, যে অতএব 40 ওয়াট বাল্বের রোধ বেশি হবে এবং উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 4-3 অথবা এর দেখে প্রশ্ন রেখেছে, বৈদ্যুতিক মোটরের মূল নীতিটি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা লিখে নাও। 4 অথবা বির দেখে প্রশ্ন রেখেছে, তড়িৎবাহী সলিনয়েড উৎপন্ন মেরুর প্রকৃতি নির্ণয় করবে কিভাবে। আমি যে উত্তর দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4 দেখে প্রশ্ন রেখেছে, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা লিখে নাও। 4 অথবা এর দেখে প্রশ্ন রেখেছে, দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। দেখো অঙ্কটা খুবই সহজ। দেখো তোমার বইতে যেরকম দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় আগে ছবিটা এঁকে নিচ্ছি। তোমার বইতে কী দেওয়া আছে, যে দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। এই ছবিটা আমি আগে এঁকে নিচ্ছি। এটা হচ্ছে 10 ওহম, এটাও 10 ওহম। দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ের সঙ্গে যুক্ত করা আছে। যুক্ত করে সমবায়টা একটি 20 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে এই দুটো নিয়ে এসে 20 ওহম রোধ একটা, এটা হচ্ছে কি 20 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। আবার বলা আছে কি, আবার এই সমবায়টি একটি 20 ওহম সমান্তরাল সমবায়ের সঙ্গে যুক্ত করা আছে। তাহলে আমি এঁকে নিচ্ছি।
তাহলে এটা হচ্ছে 20 ওহম। আবার শ্রেণী সমবায় 20 ওহমের সঙ্গে যুক্ত করা আছে, আমি ছবিটা এঁকে নিলাম। এবার দেখো তোমরা প্রথমে কি লিখবে, যে শ্রেণী সমবায়ে আর ইকুয়াল টু R1 প্লাস R2। এবার এখানে দেখো এটা হচ্ছে R1, এটা R2, তাহলে আমি এখানে কী করবো, 10 প্লাস 10 করে নিলাম, সমান কত হচ্ছে 20 ওহম। এবার বলা আছে কি যে এই 20 ওহমটা এটা একটা সমান্তরাল সমবায়ের সঙ্গে যুক্ত করা আছে, তাহলে এখানে কি লিখব, যে অতএব সমান্তরাল সমবায়ে আর ইকুয়াল টু, তাহলে কী হবে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, যার মানগুলো বসিয়ে দাও, কত হচ্ছে, তাহলে এটা 20 বার করেছি আমি, তাহলে 20 গুণিতক 20 করলাম, আর এখানে কত হবে 20 যুক্ত 20 করে দিলাম, তাহলে 20 কত হচ্ছে, তাহলে 400 হয়ে গেল, আর নিচে 40 হয়ে গেল। 40 এটা ওহম করে দাও তোমরা এখানে, তাহলে কাট করে দাও, তাহলে 40 10 400, তাহলে 10 ওহম। তাহলে বইতে তোমার কি দেওয়া আছে, বইতে দেওয়া আছে অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো। তাহলে তোমরা কি লিখবে, যে অতএব অন্তিম সমবায়ের তুল্যরোধ সমান কত, 10 ওহম বেরিয়েছে, 10 ওহম। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 4-এর অথবার বির থেকে প্রশ্ন লিখেছে, দুটি চৌম্বক বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে কি? এর উত্তরটা হবে দুটি চৌম্বক বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। 4-5 এর দেখিয়েছে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে কি কি উৎপন্ন হয়। দেখো আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-5 বির থেকে প্রশ্ন লিখেছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের ক্ষেত্রে অ্যালুমিনার সঙ্গে কি কি মেশানো হয়। উত্তরটা হবে ক্রোমিয়াম অক্সাইড, ফেরিক অক্সাইড ও ম্যাঙ্গানিজ অক্সাইড, এই 3টে মেশানো হয়। 4-6 থেকে প্রশ্ন লিখেছে, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লিখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা লিখে নাও। কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লিখো। উত্তরটা হবে H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস। 4-6 অথবা এর দিকে প্রশ্ন লিখেছে, পরীক্ষাগারে N2 প্রস্তুতির ক্ষেত্রে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। 1-এ দেখিয়েছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিতে কী আছে শোভিত রাসায়নিক সমীকরণ। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-6 অথবা বির দিকে প্রশ্নটি কী আছে, পচা ডিমের ন্যায় গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। এর উত্তরটা হবে H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস। তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের ডি গ্রুপের প্রশ্নগুলি সলভ করব।